সংরক্ষণ কিছু জনের ক্ষেত্রে আশীর্বাদ হিসেবে দেখা দিলেও কিছু জনের ক্ষেত্রে কিন্তু হতাশারও কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা জানি, আমরা অনেককে দেখেছি যে যারা শুধুমাত্র সংরক্ষণের কারণে হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, সেটা পড়াশুনোই হোক, কোনো ভালো কোর্সে ভর্তি হওয়াই হোক বা কোনো চাকরির সুযোগ। তো আজকে এই ভিডিওটা আমি তাদের জন্য নিয়ে এসেছি যারা তথাকথিত সংরক্ষণের সুযোগ সুবিধা পাও না বা আমাদের সমাজে সাধারণ শ্রেণী নামে যারা পরিচিত। আমাদের সমাজে সাধারণ শ্রেণী নামে যারা পরিচিত বা জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, তো তারা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তারা যেহেতু কোনো সংরক্ষণের আওতায় থাকে না, সেহেতু তারা কিন্তু অনেক বড় বড় ভালো সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। তো তাদের জন্য বলি যে হ্যাঁ, এখন জেনারেল ক্যান্ডিডেট বা সাধারণ প্রার্থী যারা আছো তারাও কিন্তু সংরক্ষণের আওতায় আসতে পারো। আমাদের গভর্নমেন্ট, কেন্দ্র সরকার 2019 সালে আমাদের সংবিধানের 103তম ধারার একটা সংশোধনী আনে এবং সেই সংশোধনী এনে সাধারণ শ্রেণীর যে প্রার্থীরা আছো বা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 10% সংরক্ষণ চালু করেছে। এই 10% সংরক্ষণ কিন্তু সাধারণ শ্রেণীর সব পদপ্রার্থীরাই কিন্তু পাবে না। কারা পাবে না, এদের মধ্যে আমাদের সমাজে যারা সাধারণ শ্রেণীর প্রার্থী আছে তাদের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস এর ক্যাটাগরিভুক্ত তারাই কিন্তু এই সুযোগ সুবিধা পাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ছোট করে জেনে নেওয়ার চেষ্টা করব যে ইডাব্লিউএস এই সার্টিফিকেট পাওয়ার জন্য ঠিক কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করতে হবে, কোথায় যেতে হবে এবং এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা পাওয়ার পর তার ভ্যালিডিটি কতদিন হবে, ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর এই রিনিউয়াল কীভাবে হবে এবং এই সার্টিফিকেট পাওয়ার পর আমি কি কি সুযোগ সুবিধা পাবো। তো চলো এদের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমি তোমাদের সামনে এদের একটা অফিসিয়াল নোটিফিকেশন তুলে ধরেছি। আমি আগেই বলেছি যে 2019 সালে এদের যে আমাদের 103 নম্বর ধারা তার সংশোধনী, তার সাথে অ্যামেন্ড করে সংশোধনী এনে সেখানে আমাদের এই জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু 10% সংরক্ষণ বা ইডাব্লিউএস চালু করা হয়েছে। এবং তার যে অফিসিয়াল নোটিফিকেশন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা পাবলিশ করা হয়েছে, তো সেটা হচ্ছে 9/7/2019 তারিখে। তার মেমো নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। কি বলা আছে আমরা একটু ছোট করে বুঝে নেওয়ার চেষ্টা করি। যে অফিস মেমোরেন্ডাম যেটা বলা আছে যে সাবজেক্ট রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশনস in direct recruitment in civil post and services and admission in the educational institution in the state of West Bengal. ইকোনমিক্যালি উইকার সেকশনের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন সংক্রান্ত হচ্ছে এই নোটিফিকেশন। কাদের ক্ষেত্রে না, ইন সিভিল পোস্ট। সিভিল পোস্ট মানে সামরিক বাহিনী ছাড়া অন্যান্য যে সমস্ত পোস্ট আছে যেগুলো চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়, মানে সামরিক তো নেই ধরো, বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেই সমস্ত ভ্যাকেন্সির ক্ষেত্রে যে নিয়োগগুলো করা হয়। আর কি ক্ষেত্রে না, অ্যান অ্যাডমিশন ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে সংরক্ষণ। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই সংরক্ষণের আওতাভুক্ত যারা হবে তারা বিভিন্ন চাকরি উইদাউট সিভিল পোস্ট, সামরিক ক্ষেত্রের চাকরি ছাড়া, আর এডুকেশনাল ইনস্টিটিউশন, এই দুটো ক্ষেত্রে মানে সামরিক ক্ষেত্রে চাকরি ছাড়া অন্য যে কোনো চাকরি, এবং এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে 10% রিজার্ভেশন পাবে। তবে আমি বলবো এখনও যেহেতু এটা পুরোপুরি চালু হয়নি, তা কাজেই যে সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো, যে সমস্ত চাকরির জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেশন করছো, তো সেগুলো অবশ্যই দেখে নেবে যে সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরি আছে কি না, ইডাব্লিউএস ক্যাটাগরি সুযোগ সুবিধা দিচ্ছে কি না। তো এটা গেল 1 নম্বর বিষয়। এখানে কি বলা আছে, এখানে ওই বিষয়টাই বলেছে যে ইন অর্ডার টু এনেবল দ্য ইকোনমিক্যালি উইকার সেকশনস হু আর নট কভার্ড আন্ডার দ্য এক্সিস্টিং স্কিম অফ রিজার্ভেশনস for the scheduled caste, scheduled tribe and the socially and educationally backward classes to receive the benefits of reservation on a preferential basis in civil post and services in the government of West Bengal, the state cabinet in commensurate with the Constitution 103rd Amendment Act 2019 has adopted in its meeting on 2/7/2019 a policy on reservation to EWS in civil post and services in government of West Bengal as well as for admission in educational institution in West Bengal.
মানে বলা হচ্ছে যে ওই যেটা বললাম তোমাকে যে সিভিল পোস্ট ছাড়া বাকি যে পোস্ট এবং সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে রিজার্ভেশন এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে যে রিজার্ভেশন সেটা একটা ক্যাবিনেটের মিটিংয়ের মাধ্যমে যেটা 2/7/2019 যেটা আনা হয়েছে, তা সেই সংক্রান্তই নোটিফিকেশান এবং সেখানে এটিকে মেনে নেওয়া হচ্ছে এবং সেখানে যে বাকি যে যাবতীয় ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখানে কোয়ান্টাম রিজার্ভেশন কারা রিজার্ভেশনটা পাবে দেখো এখানে বলেছে এবং কত পরিমাণ পাবে দেখো এখানে বলেছে যে এই রিজার্ভেশনটা পাবে দ্য পার্সনস বিলঙ্গিং ইন ইডাব্লিউএস হু আর নট কভার্ড আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশনস অফ এসসি এসটি অ্যান্ড ওবিসি শ্যাল গেট 10% রিজার্ভেশন। কোয়ান্টাম অফ রিজার্ভেশনের পরিমাণ হচ্ছে 10% রিজার্ভেশন, মানে যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সির 10% সিট কিন্তু রিজার্ভ হয়ে থাকবে, চাকরি হোক বা ভর্তিই হোক। তাহলে 10% রিজার্ভেশনের কথা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এক্সেমশন ফ্রম দ্য রিজার্ভেশন কারা কারা পাবে না দেখো, বা কোন কোন জায়গা থেকে পাওয়া যাবে না, সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যান্ড সার্টেন আদার পোস্ট টু বি নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট হুইচ স্যাটিসফাই অল দ্য ফলোয়িং কন্ডিশনস উইল বি এক্সামটেড ফ্রম দ্য পারভিউ অফ দ্য রিজার্ভেশন অর্ডার বাই দ্য ডিপার্টমেন্টস। মানে সায়েন্টিফিক টেকনিক্যাল এই সমস্ত, আর গভর্নমেন্ট যদি কোনো নোটিফিকেশান আগে থেকে করে থাকে কিছু নির্দিষ্ট পোস্ট আছে সেই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু এই ইডব্লিউএস এই সুযোগ সুবিধা পাওয়া যাবে না। সায়েন্টিফিক টেকনিক্যাল রিসার্চ এবং গভর্নমেন্টের স্পেসিফিক কিছু পোস্টে কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে। তো এটা গেল কোথায় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা পেতে গেলে কি কি যোগ্যতা লাগবে না, বলছে অবশ্যই তোমাকে এসসি এসটি ওবিসি হওয়া যাবে না, সে তো নিশ্চয়ই, একটা সংরক্ষণ নিলে আর একটা সংরক্ষণ কোনো মতেই পাওয়া যাবে না। আর একটা কী বলেছে দেখো, গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি বিলো RS 8 lakhs। টোটাল ফ্যামিলির ইনকামটা কিন্তু 8 লাখের থেকে কম হতে হবে। এবং সেই টোটাল ইনকাম বলতে কি বুঝিয়েছে না, ইনকাম শ্যাল অলসো ইনক্লুড ইনকাম ফ্রম অল সোর্সেস দ্যাট ইজ স্যালারি, এগ্রিকালচার, বিজনেস, প্রফেশন, মানে টোটাল সব মিলিয়ে কিন্তু ইনকামটা 8 লাখের থেকে কম হতে হবে। আর সেকেন্ড অপশানে কি বলেছে দেখো, পার্সনস হুজ ফ্যামিলিজ ডু নট ওন অর পজেসেস এনি অফ দ্য ফলোয়িং অ্যাসেট। বলছে দেখো নিচে যে পয়েন্টগুলো দিয়েছে এইগুলো যেন তাদের মধ্যে না থাকে, তারা যেন মালিক না হয় বা তার ফ্যামিলির মালিকানাধীন যেন না হয়। কি না, 5 একরের থেকে কম জমি হতে হবে, মানে মোটামুটি ধরে নাও 15 বিঘার থেকে কম জমি হতে হবে। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট, মানে 1000 বর্গফুটের থেকে কম রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকার জন্য যে ফ্ল্যাট সেটা যেন 1000 বর্গফুটের কম হয়ে থাকে। আর একটা কী বলেছে যে মিউনিসিপ্যালিটি এরিয়ায় 100 বর্গ গজের থেকে কম যেন জায়গা হয়ে থাকে, এই প্লট হয়ে থাকে, মানে ফ্ল্যাট হয়ে থাকে, এটা যেন মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে। আর একটা কী বলেছে দেখো, যে মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরে রেসিডেন্সিয়াল প্লট অফ 200 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবাভ ইন এরিয়াস আদার দ্যান দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিজ। মিউনিসিপ্যালিটি করা এরিয়ার বাইরে যেন 200 স্কোয়ার বর্গ গজের থেকে কম যেন জায়গা হয়ে থাকে। The property held by the family in different locations would be clubbed together and determining the EWS status। তাহলে এই টোটাল এই শর্তগুলো পূরণ করতেই হবে। 5 একরের থেকে কম জায়গা, 1000 স্কোয়ার ফিটের থেকে কম হচ্ছে কি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, 100 স্কোয়ার ইয়ার্ড মানে বর্গ গজের থেকে হচ্ছে কম রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে। আর মিউনিসিপ্যালিটির বাইরে অন্যান্য জায়গার ক্ষেত্রে 200 স্কোয়ার বর্গ গজের থেকে কম হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল প্লট হতে হবে। বেশ, আর কি বলেছে না, টোটাল ফ্যামিলি ইনকাম অবশ্যই কিন্তু এখানে 8 লাখের থেকে কম হতে হবে। আর এখানে ফ্যামিলি বলতে কি বুঝিয়েছে দেখো, দ্য টার্ম ফ্যামিলি ফর দিস পারপোজ উইল ইনক্লুড দ্য পার্সনস হু সিক্স বেনিফিট অফ রিজার্ভেশন হিজ অর হার প্যারেন্টস অ্যান্ড সিবলিংস বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যাজ অলসো হিজ অর হার স্পাউস অ্যান্ড চিলড্রেন বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স। মানে যে অ্যাপ্লিকেশন করছে সে, তার প্যারেন্টস এবং তার 18 বছরের নিচে থাকা তার যে সিবলিং ভাই বোন, এদেরকে কিন্তু তার টোটাল ফ্যামিলির মধ্যে ধরা হয়েছে। আর স্পাউস মানে অবশ্যই স্বামী বা স্ত্রী, মানে মহিলা হলে তার স্বামী আর যদি ছেলে হয় পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রী। এই টোটালটাকে কিন্তু একটা ক্লাব করে, একটা যোগ করে একসাথে কিন্তু একটা ফ্যামিলি ধরা হচ্ছে এবং টোটাল তাদের ওই সম্পত্তি, ওই টাকার পরিমাণ টোটাল হিসাব করা হবে এই কজন মেম্বারের ওপর, টোটাল অ্যাড করে ক্লাব করে এদের টোটাল সম্পত্তি, টোটাল টাকার পরিমাণ কিন্তু এইভাবে হিসাব করা হবে। ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অবশ্যই এখানে একটা লাগবে, সেটা ইস্যু করবে কি না অ্যানেক্সার সি, এখানে একটা নিচে ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী কে কে ইস্যু করতে পারবে ইনকাম সার্টিফিকেট। দেখো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, DWO কলকাতা ফর কলকাতা মিউনিসিপ্যাল।
তার মানে এখানে ইনকাম সার্টিফিকেটটা কার কার কাছ থেকে নিতে হবে? এসডিও, ডিএম, এডিএম এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ডিডব্লিউ এর কাছ থেকে। এটা হচ্ছে অ্যানেক্সার সি, ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে অ্যানেক্সার সি। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি না, অ্যানেক্সার এ বলে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কোথায় না, গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমা দিতে হবে বিডিও অফিসে, আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে জমা দিতে হবে কিন্তু এসডিও অফিসে, আর কেএমসির ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে জমা দিতে হবে ডিডব্লিউ কলকাতাকে। তাহলে যারা গ্রামীণ এলাকার আছো, যারা আবেদন করতে চাও, তারা অবশ্যই ব্লকে জমা দেবে। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় আছো তারা এসডিও অফিসে জমা দেবে, আর কলকাতাটা ডিডব্লিউ কলকাতায় জমা দেবে। আর কী কী লাগবে সাথে ডকুমেন্টস? এপিক ভোটার কার্ড অর সিটিজেনশিপ সার্টিফিকেট অফ সেলফ অর প্যারেন্টস, মানে মোটামুটি ধরে নাও ভোটার কার্ডটা লাগবে, প্যান কার্ডটা লাগবে, জন্ম সার্টিফিকেট লাগবে, অথবা জন্মের তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। যারা চাকরি করেন তাদের বা তাদের প্যারেন্টসের পে স্লিপটা লাগবে। ইনকাম সার্টিফিকেট যেটা বললাম অ্যানেক্সার সি, ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই জমা দিতে হবে। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। আর একটা কী লাগবে? জমি জায়গার প্রমাণ হিসাবে আরওআর, পর্চা, রেজিস্টার ডিড মানে রেজিস্ট্রিকৃত দলিল লাগবে। আর কি লাগবে তোমার না, সার্টিফিকেট ইন সাপোর্ট অফ সাবকাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত প্রধানের যে একটা কাস্টের যে সার্টিফিকেট সেটা লাগবে। আর কি লাগবে? অ্যানেক্সার বি এর একটা সেলফ ডিক্লারেশন, মানে নিজে একটা স্বীকারোক্তি অ্যানেক্সার বি ফরম্যাটে, সেটা কি থাকবে? ইনকাম, সম্পত্তি এবং কাস্টের স্বীকারোক্তি থাকবে। তাহলে মোটামুটি এখানে যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পে স্লিপ, ইনকাম সার্টিফিকেট যেটা বললাম, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পর্চা, আর হচ্ছে তোমার এই সমস্ত জিনিসগুলো একসাথে যোগ করে অ্যানেক্সার এ মানে অরিজিনাল ফর্মের সাথে জমা করতে হবে। এনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশন কী হবে? এনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশন হবে তুমি যে ব্লক লেভেলে যেখানে জমা দিয়েছো সেই ব্লক অফিসার বা ব্লক লেভেল অফিসার থেকে তোমার ভেরিফিকেশন হবে। আর তোমার যেটা মিউনিসিপ্যালিটি যেখানে এসডিও অফিসে জমা দিয়েছো তার থ্রু দিয়ে তোমাদের ভেরিফিকেশনগুলো চলবে। এবং ওই ভেরিফিকেশন করার পর ওরা কিন্তু কি করবে, ওই যে অ্যানেক্সার সি যেটা বললাম ইনকাম সার্টিফিকেটের যে ডিটেলস ওরা কিন্তু তোমার হাতে দেবে, এবং তারপর তুমি সেটা নিয়ে তার সাথে সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার বি নিয়ে অ্যানেক্সার এ যে অরিজিনাল ফর্ম সেটার সাথে অ্যাটাচ করে গিয়ে জমা দেবে। কোথায় জমা দেবে? আমি আগেই বললাম, গ্রামীণ এলাকায় যারা আছো তারা অবশ্যই জমা দেবে বিডিও অফিসে, শহরাঞ্চলে যারা আছো তারা অবশ্যই জমা দেবে এসডিও অফিসে। তাহলে এই মোটামুটি ছিল যে কিভাবে আবেদন করা যাবে, আর কি কি পদ আছে, মোটামুটি কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত জিনিসগুলো ছিল। এবার দেখো আমি ওই যে বললাম অরিজিনাল ওদের যে অ্যানেক্সার এ অরিজিনাল ফর্মটা দেখাচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল ফর্ম, কিন্তু এটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার নামক যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোডও করতে পারো। এটা হচ্ছে অ্যানেক্সার এ ওদের যে অরিজিনাল ফর্মটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে অ্যানেক্সার এ গেল। অ্যানেক্সার বি ওই যেটা বললাম যে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু তোমাকে দিতে হবে ওর সাথে। অ্যানেক্সার বিটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, সেলফ ডিক্লারেশনটা জমা দিলে। আর অ্যানেক্সার সিটা হচ্ছে কিন্তু ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, এটা কিন্তু বিডিও বা এসডিওরা ওরা কিন্তু দেবেন। তাহলে এই মোটামুটি বোঝা গেল যে ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে না, ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই তোমাকে অন্যান্য কোনো ক্যাটেগরির কোনো সুযোগ সুবিধা যারা নাওনি তারা অবশ্যই ইডাব্লিউএসের জন্য আবেদন করতে পারো। অবশ্যই ফ্যামিলি টোটাল ইনকাম 8 লাখের থেকে কম হতে হবে। আর তার সাথে কি হতে হবে, যে যে শর্তগুলো আমি বলেছি আরেকবার দেখে নেবে। জমি জায়গার পরিমাণটা আমি ওখানে উল্লেখ করে দিয়েছি, আমি এখানে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ডাউনলোড করে দেখে নিতে পারো। আর ফর্ম অবশ্যই ফিল আপ করবে অ্যানেক্সার এ অনলাইনে প্রিন্ট আউট করে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার থেকে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে, তার সাথে অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি দিতে হবে। অ্যানেক্সার বি হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, অ্যানেক্সার সি হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, যেটা বিডিও অফিস থেকে বা এসডিও অফিস থেকে তোমাকে কিন্তু অ্যাপ্রুভ করে নিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর তুমি যখন ইডাব্লিউএস সার্টিফিকেটটা 1 মাসের মধ্যে পেয়ে যাবে, তারপর থেকে 1 বছর কিন্তু ভ্যালিডেশন হবে, 1 বছরের ভ্যালিডিটি থাকবে। এটা কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু 1 বছর, 1 বছর পর তোমাকে আবার সেম প্রসেস মেনটেন করে পুরনো সার্টিফিকেট জমা দিয়ে সেটাকে রিনিউ করতে হবে, এবং তারপর তুমি আবার 1 বছরের জন্য সুবিধা পাবে। আমি বলবো যারা জেনারেল সাধারণ পদপ্রার্থী আছো, যারা সাধারণ শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা অবশ্যই এটা করে নাও। এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখবে এখানে তোমরা অবশ্যই একটা বেনিফিটের জায়গায় থাকবে, অবশ্যই বেনিফিট পাবে। তো এটা অবশ্যই তোমরা করিয়ে নাও। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো খুব ভালো থেকো, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।